রাধে রাধে। সর্বপ্রথম স্বাগত জানাই আমার ছোট্ট ভাই বোনেদের, যারা এই ভিডিওটি খুব যত্ন সহকারে দেখছো। তো আজ যে অধ্যায়টি শুরু করব সেটি গণিত জগতে খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো চলো আর দেরি না করে দেখা যাক সেই অধ্যায়। তো আজকের চ্যাপ্টারটির নাম হলো সূচকের নিয়মাবলী। তো সূচকের নিয়মাবলী ভালোভাবে জানতে গেলে আমরা কয়েকটি ধাপের সাহায্যে সেটিগুলি ভালোভাবে বুঝে নেব। মনে করো তোমার কাছে 2 গুণিত x দেওয়া আছে, অর্থাৎ এটা কি নয়, এটা একটি বীজগাণিতিক সংখ্যামালা। এটি একটি বীজগাণিতিক সংখ্যামালা, যার মধ্যে এই এক্সটিকে বলা হবে চলরাশি এবং এক্সের সাথে যে ধ্রুবক পদটি রয়েছে সেটিকে বলা হয় সহগ। কার সহগ? না, এই চলরাশিটির সহগ। ঠিক আছে, এরপর আমরা দেখব যে মনে করো কোথাও তোমার এক্সের মাথায় এন দেওয়া আছে। ঠিক, তো এই এনটিকে কি বলা হবে? না, এনটিকে সূচক, ঘাত বা ইংরেজিতে পাওয়ার বলা হয়। এবং নিচে যেটি রয়েছে সেই নিচের সংখ্যাটিকে কি বলা হবে? সেটিকে বলা হবে নিধান বা ইংরেজিতে এটিকে বেস বলা হয়। তো সাধারণভাবে তুমি যদি দেখতে চাও তাহলে এক্সের ঘাড়ে যে রয়েছে তাকে ঘাত বলা হয় এবং ভালোবাসায় তাকে সূচক বলা হয়, এবং এই ঘাড়ের নিচে যে এক্স রয়েছে তাকে কি বলা হয়? তাকে নিধান বলা হয় বা বেস বলা হয়। তো অ্যাকচুয়ালি সহজভাবে যদি সূচক জিনিসটি কি জানতে চাও তাহলে এটা বলতে পারো যে কোনো বাস্তব সংখ্যার মাথায় যদি কোনো বাস্তব সংখ্যা থাকে তাহলে তাকে সূচক বলা হয়। তো এখানে আমরা কিছু টার্ম জেনে নেব যে কিভাবে তাদেরকে বলা হয়। না, মনে করো তোমার কাছে এক্সের মাথায় 2 রয়েছে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে এক্স এর স্কোয়ার। তারপর মনে করো এক্সের মাথায় 3 রয়েছে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে এক্স এর কিউব। এক্সের মাথায় মনে করো 4 দেওয়া আছে, তাহলে বলা হয় এটাকে বলা হয় এক্স টু দি পাওয়ার 4। এক্সের মাথায় মনে করো 5 দেওয়া আছে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে এক্স টু দি পাওয়ার 5। তাহলে এমনিভাবে আমরা দেখতে পাবো যে যে কোনো বাস্তব সংখ্যা যদি এর মাথায় থাকে সেটিকে কি বলা হবে? না, এক্স টু দি পাওয়ার এন। যদি এর মাথায় এন থাকে তখন সেটাকে কি বলা হবে? এক্স টু দি পাওয়ার এন। আমরা এখানে আরেকটি জিনিস জেনে নেব যে মনে করো তোমার কোথাও এক্স এর মাথায় 2 দেওয়া রয়েছে, তো এটার মানে কি? এটার মানে এক্স ইন্টু এক্স। এটাকে আমরা কি করলাম? না, এটাকে আমি কি করব, কি করে পেলাম? না, নিধানকে সূচক বার লিখতে হবে। মানে তুমি যদি ভালোভাবে দেখতে চাও আর একটি উদাহরণ সাপেক্ষে, না মনে করো এক্সের মাথায় 3 রয়েছে, তাহলে এখানে সূত্র কি বলছে? না, নিধানকে সূচক বার লিখতে হবে। তাহলে এখানে নিধান কে আছে? নিধান এক্স আছে, এবং সূচক কে আছে? সূচক 3 আছে। তাহলে আমরা এক্সকে কবার লিখব? না, এক্সকে সূচক বার লিখব। সূচক কত আছে? সূচক 3 আছে, তাহলে এক্সকে আমি 3 বার লিখব। 3 বার এক্সকে গুণ করব এইভাবে। মনে করো তোমার কাছে 2 এর মাথায় 3 রয়েছে, তখন আমি কি করব? এই 2কে কবার লিখব? 2কে 3 বার গুণ করব। ঠিক এইভাবে তোমরা এই যে পাওয়ারের মানগুলো বা সূচকের মাথায় যেগুলো থাকবে, সূচক থাকবে, এইভাবে তোমরা এই যদি কোনো বাস্তব সংখ্যা থাকে এবং এই সূচকের অঙ্কগুলি থাকে তার মান এইভাবে বার করতে পারবে। তো
আমরা সিম্পলভাবে কি দেখলাম না, সিম্পলভাবে সূচক জিনিসটা আসলে কি দেখলাম না, কোনো বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যার মাথায় যদি কোনো বাস্তব সংখ্যা থাকে তো মাথায় যে সংখ্যাটি রয়েছে তাকে বলা হবে সূচক, এবং মাথার নিচে যে সংখ্যাটি রয়েছে তাকে বলা হবে নিধান। তো এরপর আমরা দেখে নেব কিছু সূত্র যেগুলি তোমাদের অঙ্ক করতে খুব সহজলভ্য হয়ে উঠবে, এবং সেই সূত্রগুলি আমরা ভালোভাবে আলোচনা করে নেব। তো চলো সেই সূত্রগুলি আলোচনা করা যাক। সূত্র নম্বর 1 কি বলছে? সূত্র নম্বর 1, a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ এটিকে যদি ভাষা দিয়ে লিখি তো সেটি কি বলবো না, একই নিধানে গুণ হলে সূচক দুটি যোগ হবে। তো এখানে নিধান কে আছে? নিধান এ। এখানে নিধান কে আছে? নিধান এ। সূচক কে আছে? এখানে সূচক এম। এখানে সূচক কে আছে? সূচক এন। এবং সেই নিধান কি আছে? নিধান একই আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এবং তাদের মধ্যে কি হয়েছে না, তাদের মধ্যে গুণ হয়েছে, তাদের মধ্যে গুণ হয়েছে। তাহলে সূচক দুটি কি হবে? সূচক দুটি যোগ হবে। তাই এই সূত্রটি কি হয়েছে? সূচক দুটি যোগ হয়েছে। তো একটা উদাহরণ সাপেক্ষে যদি তোমাদেরকে দেখাই সেটি কি হবে না, যদি আমি একটি উদাহরণ নিই সেখানে কী পাবো, মনে করো 2-এর মাথায় 3 রয়েছে গুণিত 2-এর মাথায় 4 রয়েছে। তাহলে এখানে নিধান কে আছে? নিধান 2 আছে এবং সেটি একই রয়েছে। তাহলে সূচকগুলি কি হবে? সূচকগুলি যোগ হবে। তাহলে 2-এর মাথায় কত হবে? 4 আর 3-এ 7। তো এটির একটি শর্ত রয়েছে যে কখন এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারবো না। শর্ত কি বলছে না, তুমি একে যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারো, এ যে কোনো বাস্তব সংখ্যা, এবং এম আর এনও যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। তোমরা তোমাদের ক্লাস 9-এর যে সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটি রয়েছে সেখানে প্রতি জায়গায় এম এবং এনকে ধনাত্মক পূর্ণ সংখ্যা নেওয়া হয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা লেখা রয়েছে। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো হবেই, কারণ বাস্তব সংখ্যার মধ্যেই ধনাত্মক পূর্ণ সংখ্যা চলে আসে, কিন্তু সেটা যে স্পেসিফিক যে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে সেটা ঠিক নয়। তোমরা তোমাদের ক্লাস 9-এর বইয়ে তোমরা এখানে দেখতে পাবে, দেখো কী লেখা আছে, এক্স যে কোনো বাস্তব সংখ্যার এম আর এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এই সূত্রটি প্রযোজ্য হবে। কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, এম আর এন যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে। তোমরা পুরো ক্লাসটি ভালোভাবে দেখে নেওয়ার পর তোমরা কী করবে, এম আর এনকে একবার 0, কোথাও -1, -2, কোথাও দশমিক সংখ্যার মাইনাস, কোথাও দশমিক সংখ্যা নিয়ে দেখবে, এবং এগুলি নেওয়া হলেও তোমার যে সূত্র রয়েছে সেই সূত্রটি প্রযোজ্য হবে। তো শুধুমাত্র যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেই সূত্রটি প্রযোজ্য হবে সেটা নয়, যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তো তোমরা যখন বই পড়ার সময় একটু এই যে এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে সেটির দিকে একটু নজর দেবে। তো এই যে সূত্র, প্রথম সূত্র, এই সূত্রটিকে বলা হয় সূচকের মৌলিক নিয়ম। সূচকের মৌলিক নিয়ম, সূচকের মৌলিক নিয়ম। তো এরপর পরের সূত্রগুলি আমরা যে জায়গায় এম আর এন পাবো তোমরা ধরে নেবে যে সেই জায়গাগুলি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ঠিক আছে।
নো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, বা এটাকে এ টু দি পাওয়ার এম ভাগ চিহ্ন এ টু দি পাওয়ার এন যদি থাকে, তখন কি হয় না, তখন হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটিকে যদি আমরা ভাষায় লিখি তো কি লিখব না, একই নিধানে ভাগ হলে সূচকগুলি কি হবে, সূচকগুলি বিয়োগ হবে। একই নিধানে ভাগ হলে সূচকগুলি বিয়োগ হবে। তো এটাকে একটা উদাহরণ সাপেক্ষে যদি দেখে নিই, উদাহরণ সাপেক্ষে যদি দেখানো যায়, তো 2-এর মাথায় আমি নিলাম মনে করো 3 বাই 2-এর মাথায় 2, তাহলে এখানে নিধানকে নিধান 2 এবং সূচক কে আছে, সূচক এখানে 3 আছে, এখানে সূচক কে আছে, এখানে সূচক 2 আছে। তাহলে আমরা কি করব, এই যে 2-এর মাথায় একই নিধানে ভাগ হলে ভাগ আছে, তাহলে সূচকগুলি কি হবে, সূচকগুলি বিয়োগ হবে। তাহলে 3 মাইনাস 2, তাহলে 2-এর মাথায় কত হলো 1, আর 2-এর মাথায় 1 মানে কত না, 2টাকে আমি কবার লিখবো না, সূচক বার লিখবো, সূচক কত আছে 1 আছে, তাহলে 2টাকে 1 বার লিখবো, এর মান কত হবে 2 হবে। এরপর এখানে যে শর্তটি থাকবে সেই শর্তটি হবে না, এ শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, একে শূন্য নেওয়া যাবে না। যদি একে শূন্য নিই তাহলে আমাদের কি হবে না, 0 ডিভাইডেড বাই 0 হবে। তোমরা পরে যখন আরও উচ্চতর গণিত পড়বে তখন বুঝতে পারবে যে এ শূন্যকে 0 দ্বারা ভাগ করলে সেটি অসংজ্ঞাত বলে, অসংজ্ঞাত। সেই জন্য এখানে এটিকে কি নেব না, এটিকে 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। তিন নম্বর সূত্র কি বলা আছে, 3 নম্বর সূত্র a ইন্টু বি হোল টু দি পাওয়ার n। এটা কি হবে, এটা a টু দি পাওয়ার n গুণিত b টু দি পাওয়ার n হবে। তো এটাকে যদি বাংলায় লিখি তো কি লিখব না, এক নিধানগুলি ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ নিধানগুলি বন্ধনীর মধ্যে থাকলে প্রত্যেকটি নিধান সূচকটি পাবে। নিধানগুলি বন্ধনীর মধ্যে থাকলে প্রত্যেকটি নিধান সূচকটি পাবে। অর্থাৎ এখানে নিধান কে আছে, নিধান আছে এ এবং বি, সূচক কে আছে, সূচক আছে এন। তাহলে নিধানগুলি বন্ধনীর মধ্যে আছে, তাহলে যদি বন্ধনীর মধ্যে থাকে তাহলে সেটি কি হবে না, প্রত্যেকটি নিধান, এ নিধানটাও এই সূচকটি পাবে এবং এই বি নিধানটাও তার সূচকটি পাবে। এটাকে যদি উদাহরণ হিসাবে ধরে নিই তাহলে সেটা কি পাবো, আমরা দেখব 2-এর সাথে 3 গুণ করলাম আর মাথায় আমি 4 দিয়ে দিলাম। তাহলে এই নিধানগুলি কি আছে, নিধানগুলি বন্ধনীর মধ্যে আছে এবং সূচক উপরে আছে। তাহলে আমি কি লিখব, এখানে 2-এর মাথায় কত লিখব, প্রত্যেকটি নিধান সূচকটি পাবে, তাহলে এই নিধানটাও সূচকটি পাবে এবং এই নিধানটাও সূচকটি পাবে। এখানে শর্ত কি বলা হবে না, এখানে শর্ত আছে না, এ আর বি তোমার যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। বাস্তব সংখ্যা তোমরা সকলেই জানো, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সবগুলো যদি একত্রে নিই তাহলে সেগুলি কি হবে না, সেগুলি বাস্তব সংখ্যা হবে। সূচকের 4 নম্বর সূত্র কি বলছে, 4 নম্বর সূত্র 3 নম্বর সূত্রের মতনই, এটা ওটা গুণ ছিল, এটা কি হবে, এটা ভাগ হবে। a বাই বি হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। তো এটাকে ভাষার সাপেক্ষে যদি লিখি তো কি লিখব, যে নিধানগুলি বন্ধনীর মধ্যে থাকলে প্রত্যেকটি নিধান সূচকটি পাবে, আগের মতোই। এখানে এর শর্ত কি রইবে, এর শর্ত রইবে
এ যে কোনো বাস্তব সংখ্যা, বি কি হবে, বি শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, বি যদি শূন্য হয়ে যায়, মনে করো এর মাথায় এর মাথায় এন, গোটাটার ভ্যালু হলো, মনে করো গোটাটার মান 5, আর বি শূন্য হলো, তাহলে নিচে শূন্য থাকলো। তো যদি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা হয়, সেই সংখ্যাটি কি হয় না, সেই সংখ্যাটিও অসংজ্ঞাত হয়। তোমরা এগুলো এখন না জানলেও পরে যখন ম্যাথামেটিক্সের উচ্চতর লেভেলে পড়বে তখন সেগুলি ভালোভাবে জানবে যে এটিকে অসংজ্ঞাত বলা হয়। ঠিক আছে, সূত্র নম্বর 5 কি দেখব, নো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন থাকে, তাহলে সেটা কি হবে, এম গুণিত এন, এর মাথায় এম গুণিত এন। এটা যদি বাংলায় আমি ভাষায় লিখতে চাই তো কি বলবো, যে কোনো নিধানে দুটি সূচক থাকলে সূচক দুটি গুণ হবে। এখানেও শর্ত কি রয়েছে না, শর্ত রয়েছে এ যে কোনো বাস্তব সংখ্যা, সূত্র নম্বর 6 কি বলা হচ্ছে, সূত্র নম্বর 6 বলেছে এ টু দি পাওয়ার এন সমান 1/a টু দি পাওয়ার মাইনাস এন, অথবা এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/a টু দি পাওয়ার এন। এটিকে যদি ভাষায় লিখি তাহলে কি পাবো না, কোনো নিধান উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এলে সূচকটির চিহ্ন পরিবর্তন হবে। সূচকটির চিহ্ন পরিবর্তন হবে। কোনো নিধান উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এলে সূচকটির চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে নিধান এ এবং সূচক এন। তাহলে এটা উপরে ছিল, এই সূচকটি উপরে ছিল, তাহলে সেটি নিচে এলো, 1/, হয়ে সে নিচে এলো, তাহলে এই সূচকটি এন প্লাস এন ছিল, এখানে কিছু নেই মানে কি আছে, কিছু নেই মানে প্লাস আছে, তো প্লাস এনটা নিচে এলো বলে কি হলো, সেটা মাইনাস এন হলো। কেন মাইনাস এন হলো, কারণ উপর থেকে নিচে এসেছে। এখানে দেখো নিচে ছিল, নিচ থেকে উপরে চলে এসেছে, সেই জন্য ইয়ার চিহ্নটি কি হলো, চিহ্নটি পরিবর্তন হলো। এখানে কি চিহ্ন ছিল না, এখানে প্লাস ছিল, উপরে গিয়ে মাইনাস হলো। তো আমরা এখানে কি দেখতে পাবো না, এটার শর্ত কি হবে না, এটার শর্ত যদি দেখি না, এ কি হবে না, একে কি নিতে পাবো না, একে আমরা 0 নিতে পাবো না। যদি 0 নিয়ে নিই তাহলে কি সমস্যা হবে না, যদি 0 নিয়ে নিই তাহলে 1/0 হয়ে যাবে। আর আমরা এখনই দেখলাম কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে সেটি কি হবে না, সেটি অসংজ্ঞাত হয়। তাহলে এটিকে আমরা কি নিতে হবে, এটিকে শূন্য ছাড়া বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর সূত্র দেখে নেব। 7 নম্বর সূত্র কি বলা আছে, a টু দি পাওয়ার 0 সমান 1, b টু দি পাওয়ার 0 সমান 1, c টু দি পাওয়ার 0 সমান 1, d টু দি পাওয়ার 0 সমান 1। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে ভাষায় লিখতে গেলে কি লিখব না, কোনো নিধানের সূচক শূন্য হলে তার মান সবসময় 1 হবে। কোনো নিধানের সূচক শূন্য হলে তার মান
1 হবে। ঠিক আছে, মনে করো তোমার কাছে উদাহরণ হিসাবে রয়েছে 2 মাথায় 0, তার ভ্যালু কত হবে? তার মান 1 হবে। 3 মাথায় 0, তার মান কত হবে? তার মান 1 হবে। তো এখানে শর্ত হিসাবে আমি কি নেব না, এ যে কোনো বাস্তব সংখ্যা। তোমরা অঙ্কগুলি নির্ভুলভাবে তখনই করতে পারবে যখন তুমি এই সূত্রর সাথে সাথে তার যে শর্ত, সেই শর্তগুলি ভালোভাবে জেনে রাখবে, তাহলে তুমি অঙ্কটি নির্ভুলভাবে করতে পারবে। এরপর আমরা দেখব সূত্র নম্বর 8। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এখানে কি বলা হয়েছে, a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হবে। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে। সেই শর্তটা কি না, ওখানে a কে তুমি 0, 1 বা -1 নিতে পারবে না, তাছাড়া যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারো। তাহলে a 0, 1, -1 ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারো, যে কোনো বাস্তব সংখ্যা। এবং m আর n কে তুমি যে কোনো মূলদ সংখ্যা নিতে পারো, যে কোনো মূলদ সংখ্যা। চলো একটি উদাহরণের সাপেক্ষে সেটি দেখা যাক। মনে করো তোমার কাছে 2 মাথায় x রয়েছে, সমান চিহ্ন দেওয়া আছে, 2 মাথায় y রয়েছে। ঠিক আছে, এখানে তুমি দেখো যে a নিয়েছি, সেই a 0, 1 বা -1 নয়, সেটি কি রয়েছে? এখানে 2 রয়েছে। তাহলে এর নিধান 2 রয়েছে এবং উপরে সূচক এখানে x আর y রয়েছে। তাহলে সূত্রতে আমরা কি দেখেছিলাম, তার যে সূচক ছিল সেই সূচক দুটি সমান হয়েছিল। তাহলে এখানে কি হবে? এখানে x সমান y হবে। এবং এখানে x আর y যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, যে কোনো মূলদ সংখ্যা হতে পারে। এরপর আমরা যাব সূত্র নাম্বার 9। সূত্র নাম্বার 9-এ কি বলা আছে যে √a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n/2। এখানেও শর্ত কি না, a যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, নেক্সট সূত্র নম্বর 10 কি বলা আছে? সূত্র নম্বর 10, n মূল a টু দি পাওয়ার যদি m থাকে, এখানে লিখতে পারি a টু দি পাওয়ার m/n। ঠিক আছে, সূত্র নম্বর 11 আমরা দেরি না করে চলো দেখে নিই। সূত্র নম্বর 11 কি বলছে না, যদি তোমার কাছে a টু দি পাওয়ার x সমান k হয়, তাহলে তবে a সমান k টু দি পাওয়ার 1/x হবে। ঠিক আছে, লাস্ট সূত্র দেখে নেব। সূত্র নম্বর 12 কি বলছে না, a টু দি পাওয়ার m সমান যদি b টু দি পাওয়ার m হয়, তবে a সমান b হবে। এখানে শর্ত কি আছে না, m কে তুমি 0 নিতে পারবে না। না, যদি m কে 0 নিই তাহলে a সমান b হবে না। ঠিক, মনে করো 5-এর মাথায় আমি 0 নিলাম এবং 6-এর মাথায় আমি 0 নিলাম। তাহলে 5-এর মাথায় যদি 0 নিই তার ভ্যালুও কত দেয়? 1। 6-এর মাথায় 0 নিলে তার ভ্যালুও কত দেয়? 1। তাহলে এটা দুটো সমান তো হচ্ছে, কিন্তু a আর b সমান নয়, 5 আর 6 সমান নয়। তাই এখানে একটি শর্ত লাগিয়েছে যে m সমান 0 হতে পারবে না। তাছাড়া যে কোনো a আর b যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো আশা করব এই সব সূত্রগুলোই তোমরা ভালোভাবে বুঝেছ, এবং সূত্রগুলি সম্বন্ধে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা বোঝার কোনো ত্রুটি থাকে, তো তাহলে তোমরা কমেন্টে সেগুলি জানাবে। আর এই সূত্রগুলি যদি ভালোভাবে একবার বুঝে নাও, তাহলে আমি মনে করি যে তোমরা কষে দেখিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলিতে তোমাদের অসুবিধা হবে না। তো ঠিক আছে, আজ আর বেশিক্ষণ ভিডিও করব না, এখানেই শেষ থাকলো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।